কালকে আমি যখন লিখেছিলাম যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জনগণ 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করে, কিন্তু পশ্চিমবঙ্গে যদি একটা মানুষকে ইভেন একটা মধ্যবিত্ত হিসাবে সুস্থভাবে বা আরও আমি যদি বলি মিনিংফুল ওয়েতে বেঁচে থাকতে হয়, তো মিনিংফুল ওয়েতে বেঁচে থাকা মানে আমি বলেছিলাম যে ছাগলও জন্মায়, ছাগলও মারা যায়, গরুও জন্মায়, গরুও মারা যায়। তো আপনি তো মানুষের জন্মেছেন, মানুষের জন্মালে আপনাকে একটু যদি বোধহয় একটু ভারতটাই ঘুরে দেখতে চান, নিজেকে সুস্থভাবে থাকার জন্য যেটুকু প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ খাবার থাকা দরকার বা সুস্থ চিকিৎসার দরকার, একটা ভদ্র বাসস্থান থাকা দরকার, এইটুকু করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মোটামুটি গ্রামে বা শহরে যাই থাকুক না কেন, গ্রামে থাকলে হয়তো 40-50 হাজার, শহরের দিকে থাকলে প্রায় 80 হাজার টাকার মোটামুটি ইনকাম দরকার, প্লাস আপনার ছেলেমেয়ের খরচ এগুলো আছে। খুব সিম্পল ম্যাথ করলেই চলে আসে। তো এটার রিয়াকশনটা খুব ইম্পর্ট্যান্ট। আগের দিনে আমি বলেছিলাম যে আমাকে যারা গালাগাল দেয় সোশ্যাল মিডিয়ায়, এটা তাদের গালাগালটা বা তাদের নেগেটিভ কথাটা থেকে আপনি তাদের মনে শ্যাডোটা, যেটা কার্ল জং বলছেন শ্যাডো, শ্যাডোটা খুব ক্লিয়ারলি দেখতে পাবেন। তো দেখুন, এইটা লেখাতে অবভিয়াসলি অধিকাংশ যাদের সুস্থ মস্তিষ্কে তারা বললেন না ডেফিনেটলি আপনি তো ঠিকই বলছেন, কিন্তু দেখুন একটা অংশের লোক কিন্তু খুব ভালো বলেছেন। তারা বলছেন যে দাদা দেখুন, আমরা তো 10 থেকে 20 হাজার টাকার বেশি রোজগার করি এবং তার থেকে বেশি রোজগার করার ক্ষমতা আমাদের নেই। তো আপনি যখন বলছেন যে আমাদের এই আরও 4 গুণ ইনকাম করা উচিত, তাহলে আমরা ভালো থাকতে পারবো। কারণ আমরা যদি মেনেও নিই, আমাদের যদি এখন আপনার কথাকে মেনে নিতে হয় যে আমি আমার থেকে যা ইনকাম তার থেকে 4 গুণ ইনকাম করলে ভালো থাকবো, তাহলে এটা কি আপনি বুঝতে পারছেন যে আমরা খুব সারাক্ষণ আমাকে মনোকষ্টে কাটাতে হবে যে এত টাকা ইনকাম করতে পারলে আমি বোধহয় ঠিকঠাক থাকতে পারতাম, কিন্তু আমি থাকতে পারছি না। তার থেকে দেখুন দাদা, আমি কিন্তু এই 10-20 হাজার টাকার মধ্যে সংসার চালিয়ে নিচ্ছি, এটাতেই ভালো আছি। এবং তারা যে মাইন্ডসেটটা করেছে যে এই টাকাতেই সংসার চালিয়ে ভালো থাকা যায়, এভাবেই থাকা যায়, রাইট? বলে যে আপনি এই যে খোঁচাচ্ছেন যে এইভাবে থাকা মানে কুকুর বিড়ালের মতো থাকা, কুকুর বিড়ালও জন্মায় মারা যায়, এইগুলো যদি আমি ভাবতে শুরু করি না, আমি আর বাঁচতে পারবো না, আমার মনে খুব দুঃখ কষ্ট হবে। এটা কিন্তু অনেকেই আমাকে লিখেছেন, অ্যান্ড আই টেক দিস ভেরি সিরিয়াসলি, দিস ইজ রিয়েলি ট্রু। কারণ মানুষের নিজের প্রত্যেকেরই একটা ডিফেন্সিভ সাইকোলজি মেকানিজম তৈরি করতে হয়, যে তারা যেভাবে আছে, তারা যদি মনে করে তারা ভালো আছে, এই এই ভালো আছি, এই মনোভাবটা যদি মানুষের মধ্যে না আছে, সত্যি তো তারা বেঁচে থাকতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে এই ভাবধারাটা চলে আসার জন্যই যে আমি এই যে 15-20 হাজার টাকায় ভালো আছি এবং তাতেই সন্তুষ্ট আছি, পশ্চিমবঙ্গে এই মনোভাবটা থাকার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ গরিব না। মমতার জন্য পশ্চিমবঙ্গ গরিব নয়, সিপিএমের জন্য গরিব নয়, এগুলো আফটার এফেক্ট। মেইন সমস্যা হচ্ছে মানুষ তাদের ইনকাম বাড়াতে চায় না, এবং মানুষ যখন তাদের ইনকাম বাড়াতে চায় না, ধনী হতে চায় না, বা একটা সার্টেন লেভেলে মধ্যবিত্ত হতে চাইছে না, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি একটা গরিব নিম্ন মধ্যবিত্ত হতে চাইছে না, মেন কথা হচ্ছে এখানে একটা গরিব মধ্যবিত্ত হতে চাইছে না, তখন কিন্তু সেই সমাজের উন্নতি মোদি আসলেও করতে পারবে না। আদানিকেও যদি আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে বসান, তিনিও কিছু করতে পারবেন না, কারণ মানুষের মানসিকতাটাই তো নেই যে আমি একটা সম্পদশালী সমাজ তৈরি করি। কারণ আপনি যখন 80 হাজার টাকা মায়নাটা হচ্ছে, আপনার যখন 20 হাজার থেকে আপনি 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন, তখন আপনি শুধু 80 হাজার টাকা ইনকাম করবেন না, আপনি অ্যাকচুয়ালি সোসাইটিকে 8 লাখ টাকা দিচ্ছেন মাসে, তবে আপনাকে সোসাইটি 80 হাজার টাকা মায়না দিচ্ছে, ঠিক আছে? তো অর্থাৎ আপনার পরিশ্রমের জন্য, আপনার আন্টারপ্রেনিওর বা আপনার ব্যবসায়িক বুদ্ধির জন্য, বা আপনার আপস্কিলের জন্য, আপনি যখন আপনার ইনকাম 4 গুণ করছেন, আপনার সমাজ কিন্তু 40 গুণ পায়। সেটাই হচ্ছে অর্থনীতির নিয়ম, এটা হচ্ছে খুব বেসিক সায়েন্স, ওকে? এবার আপনি যখন বলছেন যে না আমি এই 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 1x-এই ঠিক আছি, 20 হাজার টাকাতে ঠিক আছি, এবং আমি আমার ইনকাম 80 হাজার টাকাতে দিকে আমি চেষ্টা করব না, কারণ আমার সামনে কোনো অপরচুনিটি নেই, যেটা খুব ভুল। কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ জায়গায় ব্যবসায় লোক পায় না, বিহার, ইউপি, অন্যান্য জায়গা থেকে এখন লোক আনাতে হয়, কারণ স্কিলই ডেভেলপ করেনি, সব এমএ বিএ বেকার, সব ভুলভাল জিনিস করে বসে আছে, কারণ বিজনেস স্কিলই নেই, বিজনেস কমিউনিকেশন স্কিল নেই, বিজনেস স্কিল নেই। তো ন্যাচারালি পশ্চিমবঙ্গে আজকে যেসব জায়গায় ব্যবসা মানে করছে আর কি, মানে যেসব চাকরিগুলো জব আসছে বিজনেসে, অধিকাংশ জায়গাকেই বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাতে হচ্ছে, মানে নিজেদের লোকদের দিয়ে কাজ করাতেই পারছে না তারা। তো ঘটনাটা হচ্ছে এই যে এই এই ধরনের মানসিকতার জন্য পশ্চিমবঙ্গে কিন্তু আজকেও দারিদ্র টিকে আছে এবং থাকবেও, এবং যার জন্য তৃণমূলের যে পাঁচালি করেছে তৃণমূল নেক্সট ইলেকশন তৈরি হওয়ার জন্য, সেই পাঁচালিতে দেখবেন কোনো উন্নয়নের কথা, কোনো ব্যবসার কথা, কোনো শিক্ষার কথা নেই। আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করব, সেই তৃণমূলের পাঁচালিটা আমি খুব ভালো করে শুনলাম। সেখানে তৃণমূল
যে 84টা বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা অর্থাৎ 84 রকমের ভাতা দিচ্ছে লোকজনকে, অর্থাৎ এই লোকগুলো যখনই 25-30 ধরুন 10-15 হাজার টাকার মধ্যে ইনকামে আটকে গেছে, যখন তখন তারা ভাবছে না যে তাদের ইনকাম কী করে 4 গুণ হবে, তার বদলে তারা ভাবছে যে সরকার থেকে আরও 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা যা ভাতা দিক সরকার থেকে দিলে তাদের একটু ভালো তারা থাকবে। এইটাই যখন একটা স্টেটের রাজনীতি হয়ে যাচ্ছে, সেই স্টেটের রাজনীতিতে লোকজন কোনো রকমে বাঁচবে, তাও বাঁচবে কিনা সন্দেহ, কারণ স্টেটের অন্য প্রবলেম হবে, কারণ এই বিপুল পরিমাণ ভাতা দিতে গেলেও তো মানে টাকা তো আর গাছে ফলে না, অন্য জায়গায় তো অর্থনৈতিক সমৃদ্ধিটা চায়, না হলে সেখান থেকে মানে আলটিমেটলি মানি ইজ অলওয়েজ ব্যালেন্স বাই সাম সার্ভিস অর প্রোডাক্ট। তো সেটা যদি না পশ্চিমবঙ্গে তৈরি হয় তো পশ্চিমবঙ্গ সরকারও ওই যে ভাতা দিচ্ছে সেটাও বাড়াতে পারবে না, রাইট? তো যাই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে জিনিসটা খুব ভালো দিকে যাবে না, রাজ্যটা দেউলিয়ার দিকে চলে যাবে, এবং শিক্ষার অবস্থা, ব্যবসার অবস্থা, এই অবস্থা অন্যান্য জায়গায় খুব একটা ভালো হবে না। তো যাকে সেটা পরের ব্যাপার, আমি তৃণমূলের পাঁচালি নিয়ে পরে আলোচনা করব। আপাতত আমি আবার ফোকাসে আসি যে এই জিনিসটা, এই মনোভাবটা একটা সমাজের ভালো হতে পারে কিনা, যেখানে একটা সমাজে অধিকাংশ লোকই বলছে না আমি 15-20 হাজার টাকায় ভালো আছি, আমাকে ডিস্টার্ব করবেন না। কারণ কি এইটা যদি আপনি মনে বলতে থাকেন, আমি জানি এভাবে থাকলে হয়তো আমার থাকা উচিত ছিল, কিন্তু আপনি আমার একটা খুব মনের গোপন জায়গায়, খুব শ্যাডোতে, খুব খুব অন্ধকার জায়গায় আঘাত দিয়েছেন। এরকম জায়গায় আঘাত দিলে আমি আপনাকে গালাগাল দেবো, কারণ আমার ব্রেন ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে, কারণ সত্যি তো এটা আমার 4-5 গুণ ইনকাম দরকার, কিন্তু আমি ইনকাম করতে পারছি না। কিন্তু আমাকে সুস্থ থাকার জন্য আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এই স্যালারিতে এইভাবে ভালো আছি, নাহলে আমি ভালো থাকতে পারবো না। ভেরি গুড, আই হ্যাভ নো প্রবলেম। আমি আপনাদের একটা গল্প বলি। পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিকের নাম হচ্ছে ফ্রেডরিক নিৎসে। ফ্রেডরিক নিৎসে অনেকগুলো অসাধারণ কাজ করেছিলেন, তার মধ্যে একটি কাজ হলো খ্রিস্টানিটির ওপর। উনি দেখেছিলেন যে খ্রিস্টানিটি অর্থাৎ খ্রিস্ট ধর্ম আসার আগে ইউরোপের যে সভ্যতা, গ্রিক, কার্থেজ, রোমান বিভিন্ন নগরীগুলো সমৃদ্ধ ছিল। সমৃদ্ধির মেইন কারণ ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য, প্রচুর সমৃদ্ধ নগরী। উনি দেখলেন 3rd-4th সেঞ্চুরিতে কনস্ট্যান্টাইনের হাত ধরে ইউরোপে খ্রিস্টানিটি এলো, এবং খ্রিস্টানিটি আসার পর ইউরোপে একটিও সমৃদ্ধশালী নগরী তৈরি হলো না টিল রেনেসাস, যখন আমরা দেখব ভেনিস বা মিলান, ফ্লোরেন্স এগুলো তৈরি হচ্ছে। মানে খ্রিস্ট ধর্ম আসার পর 1200 বছর ধরে দেখা গেল ইউরোপে কোনো সমৃদ্ধশালী নগরী তৈরি হলো না, অথচ তার আগে ইউরোপে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী নগরী যেমন রোম, এথেন্স এগুলো ছিল, এবং সেগুলো বিজনেসের কারণেই ছিল। তা উনি এটা বিশ্লেষণ করতে গিয়ে যেটা দেখলেন, উনি বললেন যে খ্রিস্টিয়ানিটিটা হচ্ছে একটা বামপন্থী মতবাদ, এবং এটা মানুষকে ডুবিয়েছে এই কারণে। উনি বললেন যে আগে কি হতো, মানুষ যখন গরিব থাকতো, প্রতিটা গরিব বুঝতে পারতো সে গরিব, তার বড়লোক হওয়ার দরকার আছে। বড়লোক হওয়াটা কোনো অপরাধ ছিল না সেই সমাজে, অর্থাৎ প্রাক খ্রিস্ট ধর্মে বড়লোক হওয়াটা কোনো অপরাধ ছিল না। প্রতিটা লোক বড়লোক হতে চাইতো, প্রতিটা লোক মানে বড়লোকরা যে জীবনযাপন করে সেই জীবনযাপনের জন্য উনি বলছেন ঈর্ষান্বিত বোধ করতেন। অর্থাৎ আপনার পাশে যদি একটা বড়লোক দুটো সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, বড় গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, আপনি ঈর্ষান্বিত বোধ করবেন। এবং উনি বলছেন এই জেলাসি এবং এই ঈর্ষাটা গরিবদের মধ্যে থাকা দরকার, কারণ গরিবদের মধ্যে ঈর্ষাটা থাকলে তবেই সে চেষ্টা করবে বড়লোক হওয়ার, যে তাকেও সেই মেয়েগুলোকে পেতে হবে, তাকেও সেই সম্পত্তি পেতে হবে। তো যার জন্যে সমাজ বা প্রতিটা লোক নিজের ইনকাম বাড়ানোর জন্যই এন্টারপ্রেনার হতো, যে আরও দুটো ইনকামের জন্য ব্যবসা করি, যার জন্য সমাজ এবং সমৃদ্ধ, অর্থাৎ প্রত্যেকটা লোক চেষ্টা করছে বড়লোক হওয়ার জন্য, তারা এফোর্ট দিচ্ছে। তার জন্য ওভারঅল আমরা দেখবো যে এথেন্স বা রোম অত্যন্ত সমৃদ্ধশালী ছিল। কিন্তু খ্রিস্টানিটি আসার পর কী হলো, আবার খ্রিস্টানিটিটাকে আপনি পশ্চিমবঙ্গের বামপন্থা দিয়ে রিপ্লেস করুন। যে পশ্চিমবঙ্গে আমি আবার বলেছি বামপন্থার বিষাক্ত বিষ, খুব বিষাক্ত চিন্তা, যেটা সমাজকে অ্যাকচুয়ালি ধ্বংস করেছে। আমি জানি বামপন্থীরা আমার এগেনস্টে গালাগাল দেবে, বাট তাদেরও এই ফ্রেডরিক নিৎসের এই ফান্ডাটা জানা দরকার। সেটা হচ্ছে যে তারা বললো যে না না, গরিব হওয়াটা মানে খ্রিস্টানিটি কী করেছিল, খ্রিস্টানিটি শেখালো যে গরিব হয়েছ মানে তুমি ঈশ্বরের বরপুত্র। জিসাস বলছেন যে তুমি যদি গরিব হও, তুমি বড়লোক হওয়াটা অ্যাকচুয়ালি শয়তানের ধর্ম, আর গরিব হওয়াটা হচ্ছে তুমি ঈশ্বরের কাছে চলে গেলে। অর্থাৎ যে লোকটা গরিব আছে, আগে কি করতো, আগে সে বড়লোকদের প্রতি ঈর্ষান্বিত হতো, সে খাটতো, খেটে সে আরও বেশি সম্পদ তৈরি করার চেষ্টা করতো, তাতে সে নিজে বড়লোক হতো, মানে রাষ্ট্র তাতে লাভবান হতো তার এফোর্ট থেকে, তাই সে নিজে বড়লোক হচ্ছে মানে অন্য আরও 5টা লোককে বড়লোক করছে। কিন্তু যখন খ্রিস্টানিটি বললো যে না, বড়লোক হওয়াটা হারাম, তুমি গরিব আছো, ভালো আছো,
তুমি ঈশ্বরের প্রিয়পাত্র আছো, তখন লোকজন কি বললো যে না না এই বড়লোকটা যে হয়েছে এ এ এ এ এ দুটো মেয়ে নিয়ে ঘুরে বেড়াক আর যতই সম্পত্তি করুক না কেন যীশু খ্রিস্টকে ঠিক ওপরে গিয়ে শাস্তা করে দেবেন। আমি গরিব আছি, আমি ভালো আছি, আমি ঈশ্বরের প্রিয় পাত্র হিসেবে আছি, তখন আমার বড়লোক হওয়ার দরকার নেই। অর্থাৎ হি গেভ আপ। আগে যে ইউরোপিয়ান সোসাইটি চেষ্টা করতো বড়লোক হওয়ার, খ্রিশ্চানিটি আসার পর, খ্রিশ্চানিটিকে আপনি বলবেন যে একটা বামপন্থা ছাড়া কিছু নেই। বাই দ্য ওয়ে ল্যাটিন আমেরিকাতে সবই এখন খ্রিশ্চান বেস বামপন্থায় চলে, ওখানে মার্কসিজম লেনিনিজম চলে না এখন, ওই জায়গাটায় পুরোপুরি খ্রিশ্চান বেস বামপন্থায় চলে। তো খ্রিশ্চানিটি কিন্তু একটি বামপন্থী ধর্ম। তো তাতে তাদের মনে হলো যে গরিব আছি, ভালো আছে, বড়লোকরা শয়তান, আমাদের বড়লোক হওয়ার তাই দরকার নেই। তো এইটা কিন্তু ইউরোপিয়ান সোসাইটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়, যার জন্য আমরা দেখবো যে খ্রিশ্চানিটি আসার পর, অর্থাৎ বামপন্থা যবে থেকে ইউরোপে ঢুকেছে, গোটা ইউরোপ অন্ধকার যুগে চলে যাবে নেক্সট 1000 years। কারণ লোকের মধ্যে ওই চেষ্টাটা হারিয়ে গেল, গরিব আছি, ভালো আছি। তো পশ্চিমবঙ্গেরও ঠিক মানে নিৎসে যেভাবে ইউরোপকে দেখেছিলেন, আমি ঠিক একই জিনিস পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ ছিল বা এই বাংলাদেশ ছিল অ্যাকচুয়ালি 300 বছর আগে সবচেয়ে সমৃদ্ধ, নবাবের আমলে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। কারণ তখন প্রতিটা বাঙালি চেষ্টা করছে নিজেদের ধনসম্পদ বাড়াতে, নিজেরা বড়লোক হতে। বড়লোক হওয়া তখন কোনো অপরাধ নয়, বড়লোক জাঁকজমক দেখানো এটা বাঙালি কালচারে ছিল, বাবু কালচার বলুন যাই করুক না কেন, যে বড়লোক হওয়াটা ভালো, টাকা উপার্জন করতে হবে। আবার বলছি, আপনি টাকা উপার্জন করলে আরো 10জন লোক টাকা উপার্জন করবে, আরো 10টা চাকরি সৃষ্টি হবে, সমাজে সমৃদ্ধি বাড়ে। তারপর যখন এই বামপন্থীরা এলো এবং এই মাথাটাই বুঝে দিয়েছে যে না, তুমি গরিব হয়েছো মানে তুমি সৎ আছো মানে ভালো আছো, বড়লোকটা শয়তান, তখন আর গরিবদের এই বড়লোক হওয়ার বা ধনসম্পত্তি করার ইচ্ছাটা কিন্তু সমাজের একটা বিষিয়ে যাওয়া হচ্ছে, একটা চলে গেছে। তো দিস ইজ ওয়াই ওয়েস্ট বেঙ্গল রিমেইন পুয়ার। এবং আমি আজকে এই যে বললাম আমার কালকে ভিডিওটার পর, দেখুন আমার কাছে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট চলছে। সোশ্যাল এক্সপেরিমেন্টের ফলে আমি বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে বামপন্থা কীভাবে মানুষের মনকে কীভাবে বিষিয়ে দিয়েছে। এবং এবং আমি আবার বলছি যে একটা সমাজের বড়লোক বা গরিব হওয়াটা কিন্তু তাদের মাইন্ডসেটে, মমতা মোদি এগুলো ফালতু জিনিস। মেন ব্যাপারই হচ্ছে বাঙালি মাইন্ডসেট। বাঙালি মাইন্ডসেট যদি কালকে চেঞ্জ হয়ে যায়, কালকে এই যে লোকগুলো 15-20 হাজার টাকা ইনকাম করছে, তারা বলে যে না আমরা গরিব থাকবো না, আমরা বড়লোক হতে চাই, তার জন্য আমরা স্কিল শিখবো, তার জন্য আমরা ব্যবসা করবো। পশ্চিমবঙ্গে হয় না তো তা না। একটা মাস্টারমশাই আমি এক্সাম্পল দিলাম, তিনি এক্সট্রা ইনকাম করতে চেয়েছেন, তিনি নার্সারি খুলে বছরে 40,000 লাখ টাকা ইনকাম করছেন। আরও আমাকে অনেক কিছু পাঠিয়েছেন যে তারা ইনকাম করছেন, আমি সেগুলো বলবো। পশ্চিমবঙ্গে ভালো ইনকাম করা যায়, যাদের ইনকাম করার ইচ্ছা আছে, ব্যবসা আছে, স্কিল শিখে তারা ঠিকই ইনকাম করছে। যারা পাচ্ছে না, করছেন। এবং ওয়েস্ট বেঙ্গলে যারা ইভেন ব্যবসা করে ইনভেস্ট করতে চাইছে, তারা কাজের লোক পাচ্ছে না, বিকজ অধিকাংশ ক্ষেত্রে লোকজনের মধ্যে এরকম ল্যাদ মারা লোকজন কিছু করতে চাইছে না। ভাই আমাকে একটা ইনকাম দাও, একটা কোনো রকম 10-15 হাজার টাকা চাকরি দাও, আমি সুখে থাকবো। এই তো লোকজন। তাহলে কী করে এই রাষ্ট্রের উন্নতি হবে, কী করে এই দেশটার উন্নতি হবে, কী করে এই রাজ্যটার উন্নতি হবে?